নারীর প্রতিনিধিত্ব। একদিকে রাষ্ট্র সংস্কারের কথা, ক্ষমতার ভারসাম্য, নাগরিক অধিকার, জবাবদিহি, এসব বড় বড় কথা। অন্যদিকে নির্বাচন আসলে প্রার্থী মনোনয়নে নারীদের উপস্থিতি প্রায় প্রান্তিক। ৩০০ আসনে মনোনয়ন জমা পড়েছে 2582টি, নারী মনোনয়ন ছিল মাত্র 160টি, অর্থাৎ মোটের প্রায় 4.24 থেকে 4.26% মতো। যাচাই বাছাই শেষে অনেক নারী বাদ পড়েছে এবং আপিল নিষ্পত্তি শেষে কতজন থাকবেন তা নির্ভর করছে নির্দিষ্ট সময়ের প্রক্রিয়ার ওপর। এই পরিসংখ্যান কেবল একটি নারী বান্ধব স্লোগানের বিপরীতে বাস্তবতার থাপ্পন নয়, এটা নির্বাচনী প্রতিযোগিতার নৈতিক ভিত্তিকেই ক্ষয় করে। কারণ নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কেবল সংখ্যার খেলা হয়ে পড়ে, ক্ষমতার সংস্কৃতি বদলায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দলগুলো সংস্কার সনদে অর্থাৎ জুলাই চার্টার, ন্যাশনাল চার্টার, যাই বলি না কেন, ন্যূনতম নারী মনোনয়নের নীতি নিয়ে কথাবার্তা বলেছে, তাদের এই মনোনয়ন তালিকায় সেটির প্রতিফলন কম হলে জনগণ বুঝে নেয় রাজনৈতিক দলগুলো এখনো নারী নেতৃত্বকে চিত্রের অংশ হিসেবে দেখে, ক্ষমতার অংশ হিসেবে নয়। এই মুহূর্তে নারীর প্রশ্নটি শুধু সমতা নয়, নির্বাচন ব্যবস্থার স্বাস্থ্য। কারণ সংসদে নারীর উপস্থিতি কম থাকলে আইন প্রণয়ন, বাজেটের অগ্রাধিকার, সামাজিক নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, শ্রমবাজার, শিক্ষা, সব কিছুতে নারীর অভিজ্ঞতা ও প্রয়োজন অপ্রতিনিধিত্বশীল থাকে। তখন রাজনীতির ভাষা আরও পুরুষতান্ত্রিক হয়, ধর্মীয় সামাজিক রক্ষণশীলতার চাপ বাড়ে, আর মাঠ পর্যায়ে নারী প্রার্থীর নিরাপত্তা, প্রচারের সুযোগ, অনলাইন বুলিং সব কিছু মিলিয়ে নারীর রাজনীতিতে প্রবেশ আরও কঠিন হয়ে ওঠে। অর্থাৎ দলগুলো যে অনীহা দেখায় তা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ চক্র তৈরি করে। কম মনোনয়ন, কম জিত, কম ভূমিকা, আবার কম মনোনয়ন। এই চক্র ভাঙতে আইনগত বাধ্যবাধকতা দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার এবং সবচেয়ে বেশি দরকার দলীয় মনোনয়ন বোর্ডের মানসিকতার পরিবর্তন। এখানে এসে জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে প্রস্তাবিত দায়মুক্তি দায় নির্ধারণ অধ্যাদেশের প্রসঙ্গটা অনিবার্য। সরকার বলছে 2024 সালের 1 জুলাই থেকে 31 অগস্ট সময়কালে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে কাউকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না। পুরনো মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ হবে, তবে ব্যক্তিগত লাভ, প্রতিশোধ বা সংকীর্ণ স্বার্থে সংগঠিত সহিংসতা, হত্যা এর বাইরে থাকবে। এমন আলাদা মানদণ্ড থাকবে এবং কোনটি রাজনৈতিক প্রতিরোধ, কোনটি ব্যক্তিগত অপরাধ তা নির্ধারণে মানবাধিকার কমিশনের ভূমিকা রাখা হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য যদি হয় রাজনৈতিক প্রতিশোধের মামলা থেকে মানুষকে রক্ষা করা, সেটি একটি যুক্তিসঙ্গত নীতি আলোচনা হতে পারে। কিন্তু সময়টা যখন নির্বাচন ও গণভোটের ঠিক আগে, তখন এর রাজনৈতিক প্রভাবও বিশাল। কারণ মাঠে আইন শৃঙ্খলা, মব সংস্কৃতি, প্রতিদ্বন্দ্বী পক্ষকে দমন, এসবের অভিযোগ উঠলেই মানুষ প্রশ্ন করবে দায়মুক্তির সীমা কোথায়, কে নির্ধারণ করবে? আর তা কি নির্বাচনী সহিংসতার ক্ষেত্রেও কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা? এই বার্তা কি দেয়া হচ্ছে? কাকে দেয়া হচ্ছে? রাষ্ট্র যদি একদিকে জবাবদিহির নতুন কাঠামোর কথা বলে, অন্যদিকে সীমিত দায়মুক্তির আইনগত কাঠামো আনে, তাহলে স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত না করলে আস্থা বাড়ার বদলে কমতেও পারে। তাই এখন সবচেয়ে জরুরি কাজ হলো নির্বাচন কমিশনকে অর্থাৎ ইসিকে রাজনৈতিক দাবা খেলার গুটি না বানিয়ে ইসিকে এমন কিছু দৃশ্যমান ন্যায্যতার সিদ্ধান্ত নিতে বাধ্য করা যা সব পক্ষের কাছে যাচাইযোগ্য। নতুন ভোটার যুক্ত হওয়া, ভোটার স্থানান্তর, মনোনয়ন যাচাই বাছাইয়ের মানদণ্ড, প্রবাসী ভোটের ব্যালট ডিজাইন ও গোপনীয়তা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি, নিরাপত্তা প্রটোকলের সমতা, প্রতিটি ইস্যুতে কমিশনকে প্রকাশ্য নিয়ম, প্রকাশ্য ব্যাখ্যা এবং প্রকাশ্য সময়রেখা দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও আত্মসমালোচনা করতে হবে, কারণ নির্বাচনী প্রক্রিয়াকে এক এক দিন এক এক কারণে অবিশ্বাস্য বললে শেষ পর্যন্ত দেশই হেরে যায়। আর নারীর প্রশ্নে দলগুলোকে অন্তত ন্যূনতম নীতি অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করতে হবে, না হলে রাষ্ট্র সংস্কার কথাটি কেবল শহুরে বক্তৃতা হয়ে থাকবে। এই নির্বাচন শুধু একটি দিন নয়, একটি পরীক্ষা।
আমরা কি নিয়মকে শক্তিশালী করতে পারি, নাকি নিয়মকে আবারও সুবিধার কাছে হার মানতে দিই? নির্বাচনের আগে আস্থা ফিরিয়ে আনার সময় খুব কম, কিন্তু এই কম সময়ে সঠিক সিদ্ধান্ত, স্বচ্ছতা এবং ন্যায্যতার দৃশ্যমানতা তৈরি করা গেলে 12